কই কি হলো? তোমার এই খাবারের জন্য ওয়েট করতে করতে আমার ক্লায়েন্ট চলে যাবে তো। আরে মৌকে স্কুলে দিয়ে আসতে তো দেরি হয়ে গেল। আপাতত এটা খেতে থাকো, আর 5 মিনিটের মধ্যে আমি একটা অন্য আইটেম নিয়ে আসছি। অন্য আইটেম? তো তোমার এই অন্য আইটেমের ব্যাপারটা আবার কি আজকে? আজকের আইটেমটা হচ্ছে সালাদ কারি। এটাতে থাকবে 11 রকমের সবজি। এটা হচ্ছে বিশেষত্ব। থাক 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 থাক, এরপরে তো আবার পুরো খাবারের রেসিপি আমাকে বলতে চাইবে। হ্যাঁ আচ্ছা, সব বই পড়ে তুমি এত খাবার করার এনার্জি কোথেকে পাও? সেটা জেনে তোমার কি কাজ? তুমি ভালো ভালো খাবার পাচ্ছ, ব্যাস আর কি চাই তোমার? ভালো ভালো খাবার? দেখো দেখো, আমাকে কিন্তু টিস করবে না, একদম না। ওকে ওকে, সরি, ঠিক আছে ঠিক আছে, তোমার যা ইচ্ছা করো তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, আমার দেরি হয়ে গেছে। মাই গড, 5টা মিনিট প্লিজ। দেখো তো কে এসছে, একটু দেখো প্লিজ। জি, মানি অর্ডার আছে। মানি অর্ডার? আচ্ছা দেন। জি, রোমেনা শারমিন কার নাম? কেন? তার নামে মানি অর্ডার। কোত্থেকে এসছে? ময়মনসিংহ। ময়মনসিং? হ্যাঁ, 435 টাকা 75 পয়সা। 435 টাকা 75 পয়সা? জি। আচ্ছা ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি ডেকে দিচ্ছি। রিমা, কে এসেছে? পিয়ন। কার চিঠি? চিঠি না, মানি অর্ডার। তোমার? আমার মানি অর্ডার? হ্যাঁ হ্যাঁ, যাও যাও, গিয়ে রিসিভ করো। কি বলছো তুমি? যাও রিসিভ করো। তুমিও চলো না। আমি তো অফিস যেতে হবে, তৈরি হতে হবে না? টেবিলে খাবার দেওয়া হয়েছে তো, খেয়ে নিও। আচ্ছা আমি খেয়ে নিচ্ছি, তুমি যাও। আপনার নাম রোমেনা শারমিন? হ্যাঁ। আপনার নামে টাকা আছে? টাকা? কত টাকা? 435 টাকা 75 পয়সা। 435 টাকা 75 পয়সা? কোত্থেকে এসছে? কোত্থেকে এসছে আপনি জানেন না? না তো। প্রেরকের ঠিকানা না জানলে তো আমাদের সমস্যা, মানে দেওয়ার নিয়ম নাই। আচ্ছা, অসুবিধা হলে দিয়েন না। হ্যাঁ, না না, ঠিক আছে। আচ্ছা দেখুন তো ওনাকে চিনতে পারেন কিনা। আরিফ মাহমুদ। আরিফ মাহমুদ? চিনেন না নাকি? হ্যাঁ হ্যাঁ, চিনি। এই নিন টাকা। আর এইখানে, এইখানে আর এইখানে 3টা সাইন করুন। পঁচাত্তর পয়সা কিন্তু দিতে পারলাম না ম্যাডাম। আচ্ছা ম্যাডাম, কিছু মনে করবেন না, এটা বিশেষ কোনো টাকা নাকি? কেন? না মানে এরকম খুচরা পয়সা সাধারণত আসে না তো। ঠিক আছে ম্যাডাম, সরি, আসি। আরিফ
রোকেয়া বলছি। আজ 10টা বায়ারদের সঙ্গে মিটিং আছে, জরুরি। আপনি আসছেন তো? হ্যাঁ, আমি আসছি কিছুক্ষণের মধ্যে। স্যার ওরা ফোন করেছিল, ওরা হোটেল থেকে রওনা হয়েছে। তুমি এক কাজ করো, ওরা এলে পরে আমার রুমে বসিও, চা কফি দিও, আর আমাদের কোম্পানির যে ব্রোশিয়ারটা আছে না, ওগুলো পড়তে দিও। চলে আসবে তো, কত হার্ডলি 20 মিনিটস। ওকে, ঠিক আছে, রাখছি। কে টাকা পাঠিয়েছে? কি হলো, বললে না? রিমা, কি হয়েছে? রিমা, কি হয়েছে বলো না। কি হয়েছে? কি আগে বলো, আমার কথাটা তুমি রাখবে? আচ্ছা, রাখবো। আমাকে এই মানি অর্ডার নিয়ে কখনো কোনো প্রশ্ন করবে না, কোনো দিনও না, ঠিক আছে? ঠিক আছে, আমাকে অফিসে যেতে হবে, আমি উঠছি তাহলে। ফিরতে রাত হবে আমার। আমাকে পরে জানাবে বলেছে। একদম ঠিক আছে, না না, ওকে ওকে। শোনো, আলতাফকে বলো আজকে মিটিংয়ের রিপোর্টটা তৈরি করতে। আর কোনো জরুরি ফোন না হলে আমাকে দিও না। না না, এমনি 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 টায়ার্ড লাগছে। ওকে, আর এক কাপ কফি পাঠাও। আজ প্রথম রিমা আমার কাছে কিছু গোপন করলো। কেন? কি এমন ব্যাপার আছে ওই টাকাটাতে যে রিমা আমাকে বলতে পারে না? রিমার কেউ আছে ময়মনসিংহে? রিমা তো কখনো বলেনি আমাকে। আর 435 টাকা 75 পয়সা, এটাই বা কেমন সংখ্যক টাকা?
স্যার কফি। স্যার আর কিছু লাগবে? না, তুমি যাও। আচ্ছা, রিমা আমার কাছে কেন গোপন করতে পারে? 400 টাকা তো কিছু না। তাহলে যেখান থেকে টাকাটা এসেছে রিমা রিমা আমাকে সেটাই বলতে চায় না। কে পাঠাতে পারে টাকাটা? কে? না না, আমাকে জানতে হবে, জানতেই হবে। শোনো, আমি একটু বেরোচ্ছি। না না, ঠিক আছে, তুমি ওই জরুরি ফাইল এলে তুমি আমার টেবিলে রেখে যাও, আমি দেখে নেবো। অলরাইট। না না, আই এম অলরাইট। আচ্ছা, মানি অর্ডারের রিসিপ্ট কপিটা কোথায়? সেখানে তো ঠিকানাটা আছে। মানে ওটা ওই আমার কাজের ছেলেটা ভুল করে ময়লার সাথে ফেলে দিয়েছে বাইরে। মানে আমার ফোন করে আমার স্ত্রী তাই আমাকে বলল। দেখুন, আমরা সাধারণত একজনের কাগজ আর একজনকে দেখাই না, তো যেহেতু হাজব্যান্ড ওয়াইফের ব্যাপার তাই আপনাকে। আমি 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 জানি সেটা। আসলে মানে যে টাকাটা পাঠিয়েছে সে মানে অনেক দিন ধরে যোগাযোগ নেই, তো ঠিকানাটা ঠিক হারিয়ে ফেলেছে, জানতাম না। এখন যে পাল্টা চিঠি লিখবো, ঠিকানা না পেলে কি করে লিখবো? আসসালামু আলাইকুম। আচ্ছা, এখানে দেখছি 435 টাকা 75 পয়সা। এই ব্যাপারটা কি বলুন তো? জি মানে ওই তো ওই ব্যাপারটাই, মানে সেই জন্যই তো চিঠিটা লেখা। ও আচ্ছা, এই নিন আপনার কাগজ। আমি কি ঠিকানাটা একটু লিখে নিতে পারি? অবশ্যই, অবশ্যই পারেন।
বাপ্পি আজ কি বলো না বাপ্পি, বলো না। ও বাপ্পি, কি হয়েছে কি বলো? আজ না আমাদের বেড়াতে যাওয়ার দিন? আজকে কোথায় যাব বাপ্পি? বলো না বাপ্পি। বলো না বাপ্পি, আজ কোথায় যাব? বলো না। বউ বিরক্ত করো না তো, যাও। বলো না। প্লিজ যাও, যাও। যাও না, যাও, অন্য কোথাও কি খেলো, যাও। কি মনির ভাই, আপনি কই যেতেছেন? কাগজপত্র নিয়ে, কলম নিয়ে? মৌমামনির জন্য প্লেন বানাতে হবে। তাহলে আপনি মজি আছেন। হ্যাঁ, আপনি আছেন গাড়ি নিয়ে আর আমি আছি প্লেন নিয়ে। ভালো থাকেন। আজ অফিসে নাও আসতে পারি। তুমি আকরাম সাহেবকে বলো মিটিংগুলো অ্যাটেন্ড করতে। আর আমার যদি কোনো কল টল আসে নোট করে রেখে দিও, পরে দেখব। না না, এমনি ঠিক আছে, শরীর ঠিক আছে। ওকে, রাখছি। বেরোচ্ছ নাকি? হ্যাঁ, বেরোচ্ছি। মৌ, মৌ কোথায়? ও ঘরে রাগ করে বসে আছে। আজ ওকে নিয়ে বাইরে যাবে না? না, আজ হবে না। ও 7 দিন ধরে এই দিনটার জন্য ওয়েট করে থাকে। আজ হবে না। পুরো তেল চেক করে নাও, মামা সিং যেতে হবে। জি স্যার।
জি বলুন। একটু দেখেন তো ভাই, এটাই ঠিকানাটা কোন দিকে? গোয়ালকান্দি, ঠিক আছে, এটা দক্ষিণ গোয়ালকান্দি, পূর্ব গোয়ালকান্দি হলো ওই দিকে। ওইদিকে না? জি। ঠিক আছে, অনেক ধন্যবাদ। দেখুন তো ভাই, এই ঠিকানায় চিঠিটা যেতে কতদিন লাগবে? এটা ময়মনসিংহ শহরেই, হুম, কালকেই পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে আপনি একটু কুরিয়ার করে দিন। ঠিক আছে। ভাই কি কাউকে খুঁজছেন নাকি? এলাকাটা তো এটাই, কিন্তু এ এলাকায় এই নাম্বারে কোনো বাড়িও নাই, রোডও নাই। আপনি কি মানে আপনি নিশ্চিত হয়ে বলছেন তো নাকি? আচ্ছা, আপনার এই ঠিকানাটা কি দিয়েছে কোন তো? আচ্ছা, তার নাম বলেন, দেখি চিনতে পারি কিনা। আরিফ, আরিফ মাহমুদ। আরিফ মাহমুদ? না ভাই, এই নামে কেউ থাকে না। আপনি কি মানে আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। মামুনি মামুনি প্লেটটা ধরো তো। काफी दिनों से देख रहे हैं कि आप यहाँ चाय वाले बन के चाय बेच रहे हैं। জাপান সরকারের হ্যালো। হ্যাঁ ভাবি, আসসালামু আলাইকুম, আমি রাশেদ। হ্যাঁ রাশেদ ভাই, কেমন আছেন? জি ভাবি, ভালোই আছি, বোঝেনি তো পুলিশের চাকরি। তা মৌমামুনি কেমন আছে? মৌয়ের গাটা কাল থেকে একটু গরম গরম লাগছে, বুঝতে পারছি না জ্বর কিনা। ডাক্তার দেখান ভাবি, এই বয়সের বাচ্চাদের জ্বর অবহেলা করা মোটেই ঠিক না। আচ্ছা আচ্ছা, আহাত বাসায় না? না তো, ও তো অফিসে। অফিসে? অফিসে ফোন করে না পেয়েই তো বাসায় ফোন করলাম। অফিসে কিছু বলতে পারলো না, মোবাইলও বন্ধ। ওর এই পার্টনার কি যেন নাম, হ্যাঁ একরাম সাহেব, উনি বললেন আহাদ আজ অফিসে নাকি যায়নি। কই, আমাকে তো কিছু বলেনি। অফিস থেকে আরও বললো কালও নাকি সে অফিসে যায়নি। ও তো অফিসের বিষয়ে খুবই সিরিয়াস। আচ্ছা, ওর কোনো সমস্যা হয়েছে নাকি? আমি তো ঠিক বলতে পারবো না। ওকে জিজ্ঞাসা করতে হবে। ছোটবেলা থেকেই তোকে দেখছি খুব চাপা স্বভাবের। ওর কোনো সমস্যা হলে কখনোই আমাকে বলে না, জোর করে জানতে হয়। অথচ দেখেন, ছোটবেলা থেকে আমরা একসাথে বড় হয়েছি, কি চমৎকার বন্ধুত্ব আমাদের। আচ্ছা ঠিক আছে ভাবি, আজ তাহলে রাখি। রাশেদ ভাই, বাসায় আসবেন, ভাবিকে নিয়ে আসবেন, ভাবির সঙ্গে অনেকদিন দেখা হয় না। অবশ্যই আসবো। জি রাখি, আসসালামু আলাইকুম। কেউ তো নেই, সবাই বেরিয়ে গেছে। বেরিয়ে গেছে মানে? কটা বাজে? 3টা বাজে স্যার। হ্যাঁ 3টা। আজকে তো হাফ অফিস স্যার। ও হাফ অফিস না? স্যার বসবেন, খুলে দেবো? না না ঠিক আছে।
দেখবি? কার্টুন চ্যানেলটা একটু বের করে দাও না। ও মা, কি? কার্টুন চ্যানেলটা বের করে দাও না, কার্টুন দেখি। তুমি বের করে নাও না। কি ব্যাপার মামুনি, এখনো শুতে যাওনি? যাও দাঁত ব্রাশ করে নাও, আমি আসছি। দেখি, যাও। টেবিলে খাবার দেওয়া হয়েছে, খেতে এসো। তুমি আজ অফিসে যাওনি? কি ব্যাপার, কিছু বলছো না যে? না। কোথায় গিয়েছিলে? কি ব্যাপার, খেলে না? খিদে নেই। তোর কি ব্যাপার বলতো? হয়েছেটা কি? এই কথা জিজ্ঞেস করার জন্য তুই আমাকে এখানে ডেকে এনেছিস? এটাই তো জরুরি দরকার। তা না বললে তুই আমাকে এভাবে সময় দিতি? তোর অফিসে ফোন করে পাই না, তোর বাসায় ফোন করেও পাই না। কোথায় যাস কাউকে বলে যাস না? বাড়িতেও নাকি চুপচাপ থাকিস। কি হয়েছে বলতো? আরে না, কিছু হয়নি তেমন। তুই কি আমাকে চাইলে লুকাতে পারবি? সেই ছোটবেলা থেকে তোকে দেখছি না। তেমন কিছু না, ও আমি নিজেই সমাধান করে নিতে পারবো। তুই পারবি কি পারবি না তা তো আমার জানার দরকার নেই। আছে বল, দরকার কি হয়েছে? আহাদ, আহাদ, বলবি না? একটা মানি অর্ডার। মানি অর্ডার মানে? দেখুন তো ভাই, একটা কুরিয়ার পাঠিয়েছিলাম, পৌঁছলো কিনা? আচ্ছা ঠিক আছে, দেখছি। ম্যাডাম, আপনার চিঠিটা ফেরত এসেছে। ফেরত এসেছে? হ্যাঁ, ঠিকানাটা ভুল ছিল। এই তো এখানে লেখা আছে। এই ঠিকানার তো কোনো অস্তিত্বই নেই। অস্তিত্বই নেই? আপনি বরং চিঠিটা নিয়ে যান। ঠিকানাটা ছিল ভুল। ওই এলাকায় ওই নম্বরে কোনো রোড বা বাড়ি কিছু নেই। কেউ যদি দুষ্টুমি করে এটা পাঠায় তাহলে রিমা এভাবে রিয়াক্ট করবে কেন?
বাদ দে তো ওসব। কত কিছুই তো ঘটে মানুষের পরিবারে। আর ভাবির মতো ভালো মানুষ যে হয় না, তুই তো আগেও আমাকে বলেছিস। এত বছর বিবাহিত জীবনে এমন কি কিছু দেখেছিস ভাবির মধ্যে যাতে তাকে সন্দেহ হয়? না। তাহলে তাহলে তুই কেন এত দূরাদূরি করছিস? একটা জিনিস বুকের মধ্যে না কাটার মতো বিচ্ছে। একটা সামান্য মানি অর্ডার, আমি চেষ্টা করছি আমি ভুলে যেতে, বিশ্বাস কর, আমি কিন্তু পারছি না, বিশ্বাস কর, পারছি না। আহা, কেন পারছিস না? মানুষ কত কিছু হজম করে ফেলে। দেখ, সংসার ভাঙা খুব সহজ, কিন্তু তাকে টিকিয়ে রাখা খুবই কঠিন। রাশেদ, সেরকম হলে আমি সহজেই সবকিছু মেনে নিতে পারতাম, কিন্তু আমি ঠিক বুঝতে পারছি না, জানিস, যে এই যে টাকাটা, এটা দেখার পরে রিমা কেন আমার কাছে গোপন করলো? কেন? আমি না কিছু মেলাতে পারছি না। বিশ্বাস কর, আমাদের এই 6 বছরের সংসার জীবনে আমাদের মধ্যে কোনো রকম বিরোধ হয়নি, এমন কোনো ব্যবধানও তো সৃষ্টি হয়নি। তাহলে কেন যে আমার কাছে এরকম গোপন করছে, কেন যে এইভাবে রিয়্যাক্ট করলো না, আমি 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 সত্যি বুঝতে পারছি না, আমি একদম বুঝতে পারছি না। তাহলে তুই এখন কি করতে চাস? রাশেদ, আমি হয়তো একটু বেশিই ভাবছি না? হয়তো সব প্রশ্নের উত্তর পেয়ে গেলে দেখবো খুব সামান্য একটা ব্যাপারে ওভার রিয়্যাক্ট করছি। আর যদি সামান্য না হয়, দেখা গেল অনেক কিছু। তাহলেও সত্যের মুখোমুখি আমাকে হতেই হবে। ঠিক আছে, তাহলে ভাবিকে জিজ্ঞেস কর, না বলতে চাইলে চাপ দে। না না, সেটা আমি পারবো না। দেখ, রিমা যখন আমাকে একবার বলেছে যে ও কিছু বলতে চায় না, এখানে আমি কোনো প্রশ্ন করে আমি নিজেকে ছোট করতে পারবো না। আহা, তাহলে তুই করবিটা কি? জানি না, আমি কিছু জানি না। তুই এক কাজ কর, ময়মনসিংহ চলে যা। আমার এক প্রাক্তন কলিগ আছে, ও তোর তো চেনার কথা, রাকিব। সে এখন ময়মনসিংহে আছে, ওসি। ওর কাছে তুই সাহায্য পেতে পারিস। পুলিশ চাইলে অনেক কিছুই করতে পারে। না না, এর মধ্যে আমি পুলিশ টুলিশ আনতে চাই না, প্লিজ। আহা, এটাকে সে পুলিশি কেস হিসেবে নেবে কেন? সে তোকে পার্সোনালি হেল্প করবে। একান্ত প্রয়োজন না হলে পুলিশি ক্ষমতা ব্যবহার করবে না। এছাড়া তুই পারবি না। ঠিক আছে, তুই ঠিকানাটা দে, আমি দেখি। তুই এক কাজ কর, চলে যাও, অফিসেই থাকে। কালই আমার সাথে কথা হয়েছিল, ও সারাদিনে অফিসে থাকে। আর আমি আরেকবার ফোন করে দেব, তুই কালই চলে যা। রোকেয়া, শোনো, আমি আজকের অফিসে আসছি না। সিঙ্গাপুর থেকে একটা ফোন আসতে পারে, আকরাম সাহেবকে বলো ওটা অ্যাটেন্ড করতে। না না, কোনো অসুবিধা নেই, আমি ঠিক আছি। আর আকরাম সাহেবকে বলো আমার কাজগুলো একটু সামলিয়ে নিতে। হ্যাঁ, আমি কালকে এসে দেখব। ঠিক আছে, রাখছি। রাশেদ, হ্যাঁ, আমি রওনা করেছি। হ্যাঁ, সরাসরি থানা যাব। না, রিমাকে বলিনি, আজকে তো ফিরবো। সে একান্ত দেরি হলে দেখা যাবে।
আচ্ছা বসেন বসেন বসেন, দেরি করে বলাইলাম। আমি রকিব। আর বললেন না ভাই, কলেজের ছাত্ররা হইলো শেরের উপরে শোয়াশি, আর কিছুতেই টেকেল করাবে না। আপনি কি অনেকক্ষণ হয়েছে আসছেন? না, বেশিক্ষণ হয়নি, এই মিনিট 20 হবে। আমার যাওয়ার তেমন কোনো ইচ্ছা ছিল না, কিন্তু কি করব, কলেজের ছাত্ররা একটা সিঙ্গারা খাওয়া নিয়ে মারামারি করতেছে, একটারে তো মাইরা শোয়া ভালাই দিছে। এন্ড প্রিন্সিপাল সাহেব ফোন করছিল, না গিয়ে তো কোনো উপায় নাই। অবশ্য আমি আপনার কথা বলে গেছিলাম, কোনো সমস্যা হয় নাই তো? না না, আমার কোনো সমস্যা হয়নি, এরা আমাকে বলেছে। সমস্যা হবে মানে? আমি আপনার কথা বলে গেছি না? আরে রাশেদের বন্ধু মানে আপনি আমারও বন্ধু। আপনি জানেন কি না জানি না, ওই আমার ট্রেনিংয়ের সময় আমি একটা পেজগির মধ্যে পড়ছিলাম, তো রাশেদ নিজের চাকরির তোয়াক্কা না কইরা টোটালি আমার পক্ষে ফাইট করছে, আর সেই রাশেদের বন্ধুর একটা উপকার করার সুযোগ পাইছি, সেটা করব না? আপনি কোনো কিছু চিন্তা করেন না, যে শালা মানি অর্ডার করছে ওর 14 গোষ্ঠী সুদ্ধা ঠিকানা বাইর করে আপনার সামনে হাজির করব। জায়গা, আপনি অনেক দূর থেকে জার্নি করে আসছেন, এখন আমার বাসায় চলেন, একটু রেস্ট নেবেন। না না, আমি আমার নিজের গাড়ি নিয়ে এসেছি, সেজন্য কিছু মনে হয়নি। তাছাড়া আমাকে আজকেই ফিরতে হবে। আজকেই ফিরতে হবে মানে? এটা কোনো কথা হইল? আপনার জন্য আমার গিন্নি কত ভালো মন্দ রান্না করছে, এই উসিলাই যদি একটু খাইতে পারি আর কি। কিন্তু আমাকে যে আজই... যেই কাজে আসছেন সেটা কইরা যাবেন না? আচ্ছা ঠিক আছে, সেটা দেখা যাবে। কিভাবে শুরু করব সেটা কি ভেবেছেন কিছু? হ্যাঁ, একটা প্ল্যান অফ অ্যাকশন নিছি। আচ্ছা, যেই পোস্ট অফিস থেকে মানি অর্ডারটা করা হয়েছে সেটা ঠিকানাটা আপনার কাছে আছে না? হ্যাঁ হ্যাঁ, আমার কাছে আছে। আচ্ছা, তাহলে চলেন আগে ওই পোস্ট অফিসে যাই। চল চল। কেউ ঠিকানা ভুল দিলে আর নাম ভুল দিলে পরিচয় পাওয়া যায় না, সেটা আমরা খুব ভালো মতন জানি। তারপরে আপনার কাছে কেন আসছি? গল্প গুজব করতে। এই যে ভাই কেমন আছেন, বাচ্চা কাচ্চার খবর কি, এগুলা? না না, তা কেন ওসি সাহেব? তাইলে আমাকে তাড়াতাড়ি বলেন ঠিকানাটা কিভাবে পাইতে পারি, বিষয়টা খুব জরুরি। তারিখটা কত বললেন? জুলাইয়ের 28। জুলাইয়ের 28, প্রায় 20 দিনের ঘটনা। আচ্ছা, কাউন্টারে যে ছিল সেই এটা ভালো বলতে পারবে, মানে এই যে টাকাটা রিসিভ করেছিল। ডাকেন ডাকেন, তারে ডাকেন। আমাদের দুজন লোক, দেখি সেদিন কে ছিল। দেখেন। হ্যালো। সরি ম্যাডাম, স্যার কি বাসায় আছেন? না, উনি তো অফিসে আছেন। ম্যাডাম, আমি অফিস থেকেই বলছি, স্যার তো আজকে অফিসে আসেননি। অফিসে যাননি? একটা বিষয়ে স্যারের কনসার্ন খুব দরকার ছিল, মোবাইলও পাচ্ছি না। আপনার সঙ্গে যোগাযোগ হলে বলবেন স্যার যেন অফিসে অথবা আকরাম সাহেবকে একবার ফোন করেন, জরুরি দরকার। রাখি ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। এই যে নাম আরিফ মাহমুদ, বাড়ির নং 33, রোড নং 2, পূর্ব গোয়ালকান্দি। এই যে ঠিকানাটা, এটা ঠিক না। আচ্ছা, টাকার পরিমাণ হচ্ছে 435 টাকা 75 পয়সা। হ্যাঁ, 435 টাকা 75 পয়সা। এটা কেমন ফিগার? আশ্চর্য, আমার চোখে পড়েনি। এটা রিসিভ করেছিল আহমদ মিয়া। সে তো এখন ছুটিতে, কয়েকদিন আগেই ছুটি নিয়েছে। ছুটিতে মানে? আরে তারে কিভাবে পাবো সেটা বলেন। পরশু পর্যন্ত তার ছুটি, আশা করি পরের দিনই জয়েন করবে। দেখুন, আমাদের হাতে সেই পরিমাণ সময় নেই, আপনি তার বাড়ির ঠিকানাটা দিন প্লিজ। তার তো বাড়ি এখানে না, গফুরগা। এখান থেকে প্রায় 2 ঘন্টা রাস্তা। আমার শ্বশুর বাড়ির পাশেই বাড়ি, রাস্তাও খারাপ। কোনো সমস্যা নেই, আপনি প্লিজ ঠিকানাটা লিখে দিন। আচ্ছা, লিখে দিচ্ছি। দেখলেন তো এরা কিরকম শক্তের ভক্ত আর নরমের জম। আপনি গেলে তো পাত্তাই দিত না। আচ্ছা, এইটুকু উপকার করলে ক্ষতিটা হয় কি? হ্যাঁ দেখলাম। আচ্ছা, আপনার কি মনে হয় আমরা পাবো? হ্যাঁ, ঠিকানা আমার জানা, আমার এক অফিসারের বাসা ওইখানে, প্রায় যাইতে হয়। না না, আমি আহমেদ মিয়ার কথা বলছি না, আমি বলছিলাম যে যে টাকাটা পাঠিয়েছে তাকে পাবো মনে হয়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বিষয়টা একটু টাফ,
তবে অঙ্কের পরিমাণটা আমাদেরকে হেল্প করতে পারে। এই ড্রাইভার সাহেব, একটু আসতে যান, সামনে ভাঙ্গা। সিগারেট খান? সরি, আমি সিগারেট খাই না। ও, আই এম সরি। না না, আপনি খান না। আরে এইটুকু বদ্ধতা অন্তত করতে দেন যে অধূমপায়ের সামনে ধূমপান করাটা ঠিক না। কিন্তু আমি ভাবতেছি অন্য কথা। কি পাবো তো? সেক্ষেত্রে আচ্ছা ঠিক আছে, গিয়ে দেখি না। আচ্ছা, পোস্ট অফিসে চাকরি করে আহমেদ সাহেব কোথায় থাকে? এই তো এইটা। বাবা, এদিকে আসো। এটা কি আহমেদ সাহেবের বাসা? জি। আহমেদ সাহেব এই বাড়িতে থাকে? জি। ডাক্তার, আহমেদ সাহেব এখানে থাকে নাকি? জি। আচ্ছা, আমি দেখছি। বাবু, ওই যে পোস্ট অফিসের কাজ করে, পোস্ট অফিস, ওই যে পিয়ন বেল বাজিয়ে চিঠি দেয় সাইকেলে করে, পিয়ন পোস্ট অফিসে কাজ করে আহমদ সাহেব, উনি কি এখানে থাকে? জি, বড় চাচা। একটু ডেকে দেবে? হ্যাঁ, আচ্ছা। এইখানে তো দেখি আমিই ফেল, আপনার প্রসেসেই সফল হইল। বাচ্চা ছেলে তো, পুলিশ দেখলে ভয় পায়। ছোটবেলায় আমিও ভয় পেতাম। ছোটবেলায় কেন, পুলিশকে দেখলে আমি এখনো ভয় পাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আহেন আহেন, ভিতরে আহেন। যে লোক মানি অর্ডার করছে সেই লোকের চেহারা কেমনে মনে রাখবো? কত লোকই তো মানি অর্ডার করে, আমাদের পক্ষে কি সবার চেহারা মনে রাখা সম্ভব? আপনি কোন? দেখেন, সেটা আমরাও জানি, তবে বিষয়টা খুব বিশেষ জরুরি বলে উনি আপনার ঠিকানা দিছে। আচ্ছা আচ্ছা, আপনি কি একেবারেই মনে করতে পারতেছেন না যে টাকাটা কে দিছিল? না, কোনোভাবে আমি মনে করতে পারতেছি না। 20 দিন আগের কথা, আজকালে আমার আবার কি হয়েছে কালকের কথা মনে করতে পারি না। দেখেন, সেদিন ছিল বৃহস্পতিবার। বৃহস্পতিবার, একটু চিন্তা করে দেখেন তো মনে করতে পারেন কিনা। না, কোনোভাবে মনে করতে পারতেছি না। আচ্ছা, ব্যাপারটা কি? না, আমি আবার বিপদে পড়বো না তো? না, ভয় পাবেন না। আসলে আমার এক আত্মীয়ের কাছে আরিফ নামে একজন লোক 435 টাকা 75 পয়সা পাঠিয়েছিল। সেই ঠিকানাটা। কত টাকা কইলেন? 435 টাকা 75 পয়সা? 435 টাকা 75 পয়সা। হ্যাঁ, খারান, আমার মনে পড়ছে। একটা লোক আমার কাছে আইছিল 435 টাকা 75 পয়সা মানি অর্ডার করার জন্য। তো খুচরা টাকা লইয়া আমার সাথে কথা কাটাকাটি হয়েছিল। বেয়াদব, খুবই বেয়াদব। আমি কইলাম খুচরা টাকা মানি অর্ডার করা যাবে না। সে আমাকে আইনের কথা বলে কোথায় লেখা আছে এরকম যে খুচরা টাকা মানি অর্ডার করা যাবে না। আমি রাইগে মেগে কইলাম খুচরা টাকা আইনা দাও। শেষে সে বাংতি করে আইনা দেয়। এরপর জানেন আমার কষ্ট হয়েছিল খুব হিসাব মিলাইতে। আপনার কি মনে আছে লোকটা কেমন দেখতে? দেখতে কেমন এইটা তো মনে নাই, তবে লোকটা রহমতিয়া হাসপাতালে চাকরি করে।
ওয়ার্ড বয় হইব হয়তো, বয়স বেশি না, 22-23 হইব। আপনি কি করে বুঝলেন যে লোকটা ওয়ার্ড বয় হবে? হ্যাঁ, হাসপাতালে নিজস্ব পোশাক থাকে না, এই হাসপাতালের নিজস্ব পোশাকে তো কেউ বাইরে আসে না, এই জন্যে তাড়াতাড়ি করছিল, বারবার কইছিল আমি ডিউটি ফালাই আইছি। আপনি জিজ্ঞেস করেন নাই কার টাকা? এইটা কি জিজ্ঞেস করুন লাগে? মাইসে তো নিজের টাকা জমা দিতে আসে, তাই না? আপনাকে অনেক ধন্যবাদ, তবে আগামী 7 দিনের মধ্যে ময়মনসিংহ স্যারের কোথাও যাইতে হইলে আমাকে না বলে যাবেন না। না না, যাবো না তো স্যার, আমার কোনো বিপদ হইব না তো? মিথ্যা না বললে কোনো বিপদ হবে না। না না, মিথ্যা কথা আমি কইতেছি না, যা কিছু কইবার পারতাছি না তা ওই যে কইলাম, আজকাল কিছু মনে করতে পারি না, এই জন্য। ঠিক আছে ঠিক আছে, তো ভয়ের কিছু নেই। চল চলো, আসি আহমেদ মিয়া। আচ্ছা, আসসালামু আলাইকুম। রাকিব সাহেব, এখন কি করা? এখন আরে আগে তো চলেন রহমতিয়া হাসপাতালে। আপনার কি মনে হয় অসম্ভব? মানে এতগুলো ওয়ার্ড বয়ের মাঝখান থেকে একটা ওয়ার্ড বয় কে দিয়েছে, কিভাবে সম্ভব বলেন? বিষয়টা একটু অনিশ্চিত, তবে হাসপাতালে যে ম্যানেজার মোহাম্মদ জাফর আমার পরিচিত, আমার কাছে একটা বিষয় ধরা খাওয়া আর কি। পুলিশের ব্যাপার তো বুঝিনি, সমাজের ভালো জিনিস আমরা যেরকম জানি, খারাপ জিনিস আমাদের মতন কেউ জানে না। আপনাকে অনেক কষ্ট দেওয়া হয়ে যাচ্ছে। আরে রাখেন তো আপনার কষ্ট, না আমি ভাবতেছি কাজটা করবো কিভাবে। ঠিক আছে, এখানে একটু ক্ষমতার ব্যবহার করতে হবে, চল। হ্যালো রাশেদ ভাই। হ্যাঁ ভাবি, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ইয়ে মানে আপনার বন্ধু কোথায় গেছে বলতে পারেন? অফিস থেকে ফোন এসেছিল, ওর মোবাইলটাও বন্ধ আছে। ও আচ্ছা, ও একটু ঢাকার বাইরে গেছে। ঢাকার বাইরে গেছে? কোথায় গেছে? আপনি চিন্তা করবেন না, আজই চলে আসবে। ঢাকার বাইরে কোথায় গেছে ও? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি ওর মোবাইল বন্ধ কেন। হ্যাঁ, আমি জানাচ্ছি আপনাকে। ওকে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি বলতেছি। ওকে, খোদা হাফেজ। আচ্ছা, আপনার ফোন বন্ধ নাকি? হ্যাঁ, রাশেদ ফোন করছিল, সবাই আপনার খোঁজ করতেছে। থাক, মাঝে মাঝে যোগাযোগবিহীন থাকা দরকার। শোনেন ম্যানেজার সাহেব, গত মাসে আমি জুলাই মাসের 28 তারিখে কোন কোন ওয়ার্ড বয় ডিউটিতে ছিল তার একটা লিস্ট আপনি আমাকে দেবেন। আচ্ছা, ব্যাপারটা গুরুতর কি? অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে আপনি যা ভাবছেন সেরকম কোনো ক্রাইম না। আপনি একটু বসুন, আমি জেনে আসছি মেনটেন সেকশন নিচতলায়, আমি এক্ষুনি আসছি। ব্যাপারটা ম্যানেজারের নানা কাহিনী আছে, খুবই পিছলাল, আর খালি ফাঁক বলে বের হয়ে যায়। এর অনেক কাহিনী আমি জানি, কিন্তু এখনো ধরতে পারছি না। কি ব্যাপার? আচ্ছা আচ্ছা, কিছু ভাবছিলেন? হ্যাঁ, মানে এভাবে একটা মানুষকে খুঁজে পাওয়া খুব কষ্ট। তা ঠিক, তবে বলেন থ্যাঙ্কস গড আমরা এখন একটা পজিটিভ বিষয় আছে। আমি ভাবছিলাম না, মানে বিষয়টা খুব জটিল, তো ভাবছিলাম এই যে অফিস সাহেব, এই বিভিন্ন ওয়ার্ডে মোট সেদিন 17 জন ডিউটিতে ছিল। এদের নাম হচ্ছে আকবর, রুহুল কবির, আপেল, রঙ্গন। থাক থাক থাক, আপনার নাম পড়তে হবে না, আপনি খালি দেখেন এর মধ্যে আরিফ নামে কেউ ছিল। না না, এই নামে তো কেউ আমাদের এখানে নেই। বুঝলেন আছে, আমি আগেই সন্দেহ করেছিলাম কাজটা এদের না, এরা অন্য কারো হয়ে কাজ করছে। আচ্ছা ম্যানেজার সাহেব, আমার এদের সবাইকে লাগবে, হাসপাতালে পাওয়া যাবে? না না, তা কিভাবে সম্ভব? সবার তো সবসময় ডিউটি থাকে না। শুনুন ম্যানেজার সাহেব, আপনি একটা কাজ করতে হবে এবং সেটা খুবই জরুরি। আপনার হাসপাতালের সব ওয়ার্ড বয়কে হাজির করতে হবে। না না, সবাই না হলেও চলবে, যাদের বয়স 20 থেকে 30-এর মধ্যে তাদের, এবং আজই। আজই কিভাবে সম্ভব স্যার? আমাকে একদিন সময় দিন স্যার, মাত্র একদিন। আমি কাল বিকেলে সবাইকে
কিন্তু ওসি সাহেব কেন? আপনাকে যথাসময়ে বলা হবে, তবে আপাতত যা বলছি সেটা করুন। পারবেন না? কি বলছে পারবো না মানে? অবশ্যই পারবো। আপনি বলেছেন আর আমার না পেরে উপায় আছে? ঠিক আছে, জি। তাহলে কালকে সবাইকে চলুন। বিষয়টা খুবই গোপনীয়। জি, গোপন যেন থাকে। জি। মুনির, আপনারা কোথায়? আপায় মৌমামুনি নিয়ে ডাক্তারের কাছে গেছে। ডাক্তারের কাছে কেন? মৌমামুনির জ্বর। মৌয়ের জ্বর কবে কবে থেকে? 2-3 দিন থেকেই, আজকে একটু বেশি। হ্যাঁ,
ডাক্তার কি বললো? সেটা শুনে তোমার কি হবে? ডাক্তার কি বললো সেটা বলো। মোয়ের কাল থেকে জ্বর, আর তুমি জিজ্ঞেস করলে আজকে? তুমি কি ঢাকার বাইরে গিয়েছিলে? কেন? অফিস থেকে ফোন আসে, তুমি যে ঢাকার অফিসে নেই সেটাও আমাকে অফিস থেকে শুনতে হয়। কাজ ছিল? কোথায় গিয়েছিলে? এই তো কাছেই। তুমি কি বলবে তোমার কি হয়েছে? কিচ্ছু না, কিচ্ছু না। কিছু একটা হয়েছে সেটা তো বুঝতে পারছি, আর এটাও বুঝতে পারছি যে তুমি আমাকে বলতে চাইছো না। তোমার কোনো কিছু হলে সেটা জানার অধিকার তো আমার আছে না? অধিকার? অধিকার? অধিকার তো অনেক কিছু ছিল, সবকিছু জানার অধিকার তো আমারও ছিল। সবার নাম বলো। সন্তোষ, মিজানুর রহমান, গনি, আশরাফ, কে? আশরাফ, জাকির, সুমন, জি সর্দার জাফর। ম্যানেজার স্যার, আপনার নামের আমার কোনো দরকার নেই। জি স্যার। আমি আপনার এই ওয়ার্ড বয়দের সাথে একা কথা বলবো, আপনার কোনো আপত্তি আছে? জি না স্যার, কোনো আপত্তি নেই স্যার। আপনি তাহলে একটা কাজ করেন। জি স্যার। ওই উপরে আহাত সাহেব আছে, জি, ওনাকে একটু সময় দেন। জি স্যার, আমি আচ্ছা দেখি কি করতেছে। তোমরা আমাকে চেনো? না চিনলে কোনো অসুবিধা নাই, চেনার ব্যবস্থা করে দেবো। তোমাদের কাছে আমার একটা বিষয় জানার আছে। বিষয়টা তোমাদের কাছে তেমন গুরুত্বপূর্ণ না, তবে আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আর তোমরা যদি ভয়ে চুপ করে থাকো তো তোমাদের ক্ষতি হবে। আর কি ক্ষতি হবে সেটা খুব তাড়াতাড়ি বুঝতে পারবে। আজ থেকে ঠিক 17 দিন আগে, জুলাই মাসের 27 তারিখে এই হাসপাতালের একজন ওয়ার্ড বয় একটা মানি অর্ডার করছে। টাকার পরিমাণ ছিল 435 টাকা 75 পয়সা। আর যার নাম দিয়ে মানি অর্ডারটা করা হয়েছিল তার নাম হচ্ছে আরিফ মাহমুদ। কি নাম? আরিফ মাহমুদ। গুড। এখন তোমরা বলো তোমাদের মধ্যে টাকাটা কে পাঠিয়েছে? দেখো, তোমরা যদি কথা না বলো, কথা বলানোর অনেক উপায় আমার জানা আছে, কিন্তু সেটা তোমাদের জন্য ভালো হবে না, আমার জন্য না। বুঝছো? বুঝতে পারছো? আরে কথা বলো না কেন? স্যার, টাকাটা আমি পাঠাইছি। অঞ্জলি দিয়ে আমাকে টাকাটা আর ঠিকানাটা দিয়ে বললো। অঞ্জলি দি আবার কি? সিস্টার অঞ্জলি দি,
আমাকে টাকাটা ঠিকানা দিয়ে বলল পাঠাতে হবে 435 টাকা 75 পয়সা শুনে আমাকে 500 টাকা দিয়ে কইছিল বাকি টাকা আমার বকশিস। আরও কইছিল এই বিষয়ে কাউকে কিছু না কইতে। তুমি জিজ্ঞেস করো নাই কেন যে কেন কিছু বলা যাবে না? না, অঞ্জলি দিয়ে আমাকে টাকাটা দিল, আমি পোস্ট করে দিয়ে আসলাম। অঞ্জলি? কে এই সিস্টার অঞ্জলি? সিস্টার অঞ্জলি আমাদের এখানে প্রায় বছর 4 ধরে আছেন। বাড়ি মানিকগঞ্জ, ভদ্রমহিলা বিধবা। স্বামী মারা যাবার পর 1 বছরের নার্সিং ট্রেনিং শেষ করে আমাদের এখানে জয়েন করেছেন। পরিবার বলতে 5 বছরের একটি ছেলে, নার্স হিসাবে আমাদের এখানে খুব জনপ্রিয়। তার নামে কখনো কমপ্লেন শোনা যায়নি। গোয়ালকান্দিতে বাসা ভাড়া নিয়ে থাকেন। গোয়ালকান্দি? জি। দেখুন তো এখানে কি এটা? না না, এই উনি থাকেন আরো ভেতরে, বাসা নাম্বার 25, রোড নাম্বার 7, পূর্ব গোয়ালকান্দি। আচ্ছা, সিস্টার অঞ্জলির আজকে ডিউটি নেই? না না, সে তো কদিন থেকে এখানে আসছেন না। আমাদের এখানকার একজন রোগী বেশ খারাপ অবস্থা, বাঁচবেন না। শেষ সময়টা সে আর হাসপাতালে থাকতে চাননি। সিস্টার অঞ্জলি তার বাসায় ডিউটি করছে সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। যার বাসায় কাজ করে তার ঠিকানাটা আমাদেরকে দিন। রোগীর বাসায় না যাওয়াই ভালো, আমাদের একটু সমস্যা হবে। আর সিস্টার অঞ্জলিরও একটা রেপুটেশনের ব্যাপার আছে। আপনারা বরং বাসায় যান, উনি সন্ধ্যার পরে বাসা ছেড়ে থাকেন না। ছোট ছেলে তো, বাসায় পাবেন। আর না পেলে তো আমি আছি, আমাকে ফোন করলে আমি নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আজকে আমরা উঠছি। ফোন করার সাথে সাথে আপনি চলে আসবেন। জি অবশ্যই। চলো। যদি কিছু মনে না করেন, ঠিকানাটা আমি মানে সিস্টার অঞ্জলির কাছে আমি একা যেতে চাই। আপনি একা? প্লিজ। আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনি চিনবেন কি করে? ও আমি চিনে নেব। আচ্ছা ঠিক আছে। না না, আপনাকে আমি থানায় পৌঁছে দিয়ে যাবো প্লিজ। হ্যাঁ, এখনো তো সন্ধে হয়নি। চলো চলো। সরি, আমার আসতে একটু দেরি হয়ে গেল, কারণ আমার পেশেন্টের অবস্থা খুব একটা ভালো না। কিন্তু আমি আপনাকে ঠিক চিনতে পারলাম না। আমার নাম না না, বসুন না, বসুন। আমাদের আবার এখানে সন্ধ্যার সময় কারেন্ট থাকে না। কিন্তু আপনি আমার কাছে কি ব্যাপার বলুন তো? বলছি, বলবো বলেই তো আপনার কাছে আসা। আপনি ঢাকার রোমেনা শারমিন নামে এক ভদ্রমহিলার কাছে 435 টাকা 75 পয়সার একটা মানি অর্ডার করেছেন, এবং এটা করতে আপনি ভুল নাম এবং ভুল ঠিকানা ব্যবহার করেছেন। কেন? কি বলছেন আপনি? আমি আমি কেন এই কাজ করতে যাব? কেন মিথ্যে বলছেন সিস্টার অঞ্জলি? আপনার হাসপাতালের ম্যানেজার, ওয়ার্ড বয় গনি, যাকে দিয়ে আপনি টাকাটা পাঠিয়েছেন, সবাই সব স্বীকার করেছে। এখন আপনি অস্বীকার করলে গনি বিপদে পড়ে যাবে। তার চেয়ে প্লিজ আপনি সহজে বলুন, আপনি বলুন কেন এই টাকাটা পাঠিয়েছেন, কেন এই সংখ্যার টাকা, কেন এই ভুল ঠিকানা। সিস্টার অঞ্জলি, মিসেস রোমেনা শারমিনের সাথে আপনার সম্পর্ক কি? আমি কিছুই বলবো না। বলবেন না? দেখুন, তাহলে কিন্তু না, আমি বলবো না। আপনি কি করবেন করেন, আমি কিছুতেই বলবো না, ব্যাস। দেখুন, এতে কিন্তু আপনার অনেক ক্ষতি হয়ে যাবে। কি করবেন? পুলিশে দেবেন? জেলে পাঠাবেন? পাঠান, আমি কোনো কিছুই পরোয়া করি না। আমি আপনাকে কোনো কিছুই বলবো না, ব্যাস। ঠিক আছে, বলবেন না, কি আর করা যাবে। তা আপনি একবারও কি ভেবেছেন যার কাছে এই মানি অর্ডার, তার কি অবস্থা?
এই একটা মানি অর্ডারের জন্য তার সংসার ভাঙতে বসেছে। তার 6 বছরের সংসার। কি বলছেন আপনি? ঠিকই বলছি। তার সংসারে প্রথম অশান্তি হয়েছে এই একটা মানি অর্ডারের জন্য। আপনি ওনার কি হন? রুমেনা শারমিন আর ওর হাজব্যান্ড আমার খুব ভালো বন্ধু। আমি ওদের এই গ্যাপটা ঘোচাতে চাই, সেই জন্যই মানে ওদের ছোট্ট মেয়েটার জন্য। আমি আমি তখনই না করেছিলাম। আমি বারবার ভাইয়াকে বলেছিলাম এটা ঠিক না, এটা ঠিক হচ্ছে না। ভাই আমাকে বললো আমি তো আমার জীবনে সব কিছু ছেড়ে দিয়েছি, শুধু এইটুকু। তখন আমি তার এই কথা সামনে আর কিছুই করতে পারলাম না। কে আপনার ভাইয়া? আরিফ ভাই, আরিফ মাহমুদ। আমার বাড়ির 2 গলি আগেই তার বাসা। আমার ভাই, অথচ তার সঙ্গে আমার রক্তের কোনো সম্পর্ক নেই, তবু সে আমার ভাই। আপন ভাইয়ের চেয়ে অনেক কিছু। কিন্তু আপনি মানি অর্ডারটা কেন করতে গেলেন আর ঠিকানা পেলেন কোত্থেকে? তার আগে যে আপনাকে অনেক কিছু জানতে হবে। কলেজে পড়বার সময় আরিফ ভাই একটি মেয়েকে ভালোবাসত, আর সবার চেয়ে অন্যরকম, একটু বেশি ভালোবাসত। আরিফ ভাই অত্যন্ত গরিব পরিবারের একটি ছেলে ছিল। অনেক কষ্টে, অনেক সংগ্রাম করে কোনো রকম লেখাপড়া করত। ওদের সম্পর্কের কথা মেয়ের পরিবারের সবাই জানত, কিন্তু কেউ মানত না। কারণ আর কিছু না, আরিফ ভাইয়ের অভাব। অনার্সে পড়বার সময় মেয়েটির পরিবার থেকে বিয়ের জন্য খুব চাপ দেওয়া হয়, কিন্তু আরিফ ভাই তখন কি করবে? সে চোখে মুখে অন্ধকার দেখে। হঠাৎ তার মনে পড়ে ঢাকায় তার এক বন্ধু আছে, তার কাছে গেলে একটা না একটা ব্যবস্থা হবেই। কিন্তু ঢাকায় যে যাবে সেই ভাড়াটা পর্যন্ত তার কাছে ছিল না। আর তখন সেই মেয়েটি তার মাটির ব্যাংকে জমানো টাকা ভেঙে ওড়নায় পেঁচিয়ে তার হাতে তুলে দিল। সেই টাকায় সে তখন ঢাকা আসে। ভাগ্যের কি পরিহাস দেখুন, যে বন্ধুটির আশায় সে ঢাকা এসেছিল, সে বন্ধুটি তাকে 6 দিনের বেশি রাখেনি। এত বড় এক বাড়ি নিয়েছিলেন, তারপরও নাকি বন্ধুকে আশ্রয় দেবার মতো সামর্থ্য তার ছিল না। আরিফ ভাই তখন কি করবেন? চারদিক তখন তার কাছে অন্ধকার মনে হয়। পেটে ভাতে কোনো রকম বেঁচে থাকার জন্য তখন সে একটা গার্মেন্টসে চাকরি নেয়। আর মেয়েটিকে যে চিঠিগুলো লিখেছিল সেগুলো একটি ছেলে মেয়েটিকে পৌঁছে দিত। ছেলেটি অসুস্থ হয়ে যাবার জন্য সে গ্রামের বাড়িতে চলে যায়। তখন সেই চিঠিগুলো গিয়ে পড়ে অন্য একটি ছেলের হাতে, আর সেই ছেলেটি তখন সব চিঠিগুলো নিয়ে মেয়েটির ভাইয়ের হাতে তুলে দেয়। আর ভাইটি তখন চিঠিগুলো মেয়েটির হাতে না দিয়ে সব লুকিয়ে ফেলে। আরিফ ভাই যখন
একটি ওষুধ কোম্পানিতে রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ পেয়ে মোটামুটি একটা অবস্থানে আসে, তখন অনেক দেরি হয়ে গেছে। 8 মাস। 8 মাস পর যখন সে তার রংপুরে ফিরে গেল, গিয়ে দেখল তার সে ভালোবাসার মানুষটির বিয়ে হয়ে গেছে। মেয়েটি পরিবারের বিরুদ্ধে একা যুদ্ধ করে টিকে থাকতে পারেনি। তখন সে আর মেয়েটির সাথে দেখা করে না, চলে আসে ময়মনসিংহে, সব কিছু ছেড়ে দূরে, অনেক দূরে। আরিফ ভাই আর বিয়ে করে না, আস্তে আস্তে ক্রমশ গুটিয়ে ফেলে নিজেকে। কিন্তু মাঝে মাঝে মেয়েটিকে দূর থেকে দেখে আসতো তার সংসারকে, কিন্তু কখনো মেয়েটির মুখোমুখি হয়নি। যদি মেয়েটার সংসারে কোনো সমস্যা হয় এই ভেবে। সেই মেয়েটি রোমেনা শারমিন রিমা। আর সেদিনের সেই টাকার অঙ্ক 435 টাকা 75 পয়সা। আরিফ ভাই টাকাটা পাঠায় কারণ সে যাবার আগে তার সব ঋণ শোধ করে যেতে চায়। আরিফ সাহেব কোথায় যাবেন? দূরে, অনেক দূরে, ডাকলেও পাওয়া যায় না এমন দূরে। আরিফ ভাই টাকাটা পাঠায় কারণ সে যাবার আগে তার সব ঋণ শোধ করে যেতে চায়। আরিফ সাহেব কোথায় যাবেন? দূরে, অনেক দূরে, ডাকলেও পাওয়া যায় না এমন দূরে। আরিফ ভাই আর বেশি দিন বাঁচবে না। 4 মাস আগে একটা রোড অ্যাক্সিডেন্টে তার শরীরের নিচের অংশ কাটা পড়ে, তারপর সে অংশ পচে যায়। আস্তে আস্তে সে পচন ছড়িয়ে পড়ে সারা শরীরে, ধরা পড়ে গ্যাংগ্রিন। চিকিৎসার জন্য সে ঢাকায় ছুটে গেল, কিন্তু কোনো লাভ হয় না। তারপর ডাক্তার যখন তাকে শেষ জবাব দিয়ে দিল, তখন হাসপাতাল থেকে চলে যাবার আগে একদিন সে আমাকে ডেকে তার জীবনের সব কথা বলল, সব কথা। আমাকে বলল সে মারা যাবার আগে তার জীবনের সব ঋণ সে শোধ করে যাবে, সব ঋণ। আর সে সময় তারই 435 টাকা 75 পয়সার কথা আমাকে বলল। কিন্তু ব্যাপারটা কেউ জানুক সেটা তিনি চাননি। ভেবেছিলেন
মৃত্যুর পর যেন মেয়েটির হাতে টাকাটা পড়ছে। কিন্তু কি আশ্চর্য দেখুন, মারা যাবার আগে হঠাৎ করে সে একটু একটু করে বাঁচতে শুরু করলো। কিন্তু এভাবে ধুকি ধুকি বেঁচে থাকাটা যে কি কষ্টের। এর চেয়ে মরে যাওয়া অনেক ভালো, অনেক ভালো। আচ্ছা, আমি কি একটু আরিফ সাহেবের সঙ্গে দেখা করতে পারি? আপনি আপনি তার কাছে যাবেন না, প্লিজ যাবেন না। কারণ তার পাঠানো এই মানি অর্ডার রিমার জীবনে কোনো সমস্যার সৃষ্টি হয়েছে জানলে সে খুব কষ্ট পাবে। এর চাইতে কষ্ট বোধ হয় তার আর জীবনে কিছু থাকবে না। এমনিতে তার এখন খুব কষ্ট, খুব। আপনি আর তার সে কষ্ট বাড়াবেন না, প্লিজ প্লিজ প্লিজ। অঞ্জলি দি, অঞ্জলি দি, আপনি চুপ করুন প্লিজ, প্লিজ। ঘুমোবে না? রাত 2টো বাজে। ঘুম আসছে না। তুমি যাও। সীমা, তুমি কিছু বলবে? তুমি কাল আমার সাথে এক জায়গায় যাবে। কোথায় যাবে না? এই ঢাকার বাইরে। অবশ্যই যাব, কিন্তু মৌয়ের স্কুল তো খোলা। মৌকে নেব না, ওকে
ভাবির বাড়িতে রেখে যেও, কালকে ফিরবো। আচ্ছা ঠিক আছে, কিন্তু কোথায় যাবে? ময়মনসিং। ময়মনসিং? ভাই, এটা কি আরিফ আহমেদ সাহেবের বাড়ি? আপনি তার কে হন বলুন? আমি তার বন্ধু। বন্ধু? আপনি জানেন না আরিফ ভাই গতকাল রাতে মারা গেছেন? মারা গেছেন? হ্যাঁ, উনি তো বেশ কিছুদিন যাবত অসুস্থ ছিলেন। এই তো 1 ঘন্টা আগে ওনাকে দাফন করতে নিয়ে গেছেন। কি হলো? হ্যাঁ, না চলো ঢাকায় চলো। কেন? কোথায় যেন নিয়ে যাবে বলেছিলে? অনেক বন্ধুর কাছে। তো চলো সেখানে। সে আর নেই এখানে। কোথায় গেছে? অনেক দূরে। কি হয়েছে বলো না প্লিজ, বলো না। আমার এক বন্ধু আমার থেকে অনেক দূরে চলে গেছে। কোথায় গেছে? দূরে, অনেক দূরে। কি বলছো তুমি? কে উনি? কই, আমাকে তো কখনো তার কথা বলনি।
তার সাথে কখনো দেখা হয়নি আমার, কিন্তু সে আমাকে জীবনে অনেক কিছু দিয়েছে। সীমা, ভালোবাসা কাকে বলে আমি জানতাম না। সারা জীবন দায়িত্ব পালন করতে গিয়ে কোনটা ভালোবাসা কোনটা দায়িত্ব আমি বুঝিনি। কিন্তু আমার ওই বন্ধু আমাকে শিখিয়েছে ভালোবেসে মানুষ এতটা কষ্ট করতে পারে, এতটা ত্যাগ স্বীকার করতে পারে, তা আমি তার কাছ থেকে শিখেছি। তুমি তুমি কখনো তাকে দেখোনি? কি নাম ওনার? কোথায় গেছে? ওর নাম আরিফ, আরিফ মাহমুদ।